সংস্কার করতে হলে সময় দিতে হবে। সময়টা এই কারণে দিতে হবে, যেমন এখন কিন্তু বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সাথে বসতেছেন, তাদের মতামত নিচ্ছেন। আর এই মোশাররফ হোসেন ভাইদের মতো কিছু ব্যক্তিদের নিয়ে ওখানে তারা যদি শেয়ার করেন এবং সেগুলাকে কাটাছিড়া করে ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণের কাছেও পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু সংস্কারটা সুন্দর হবে। খন্দকার রুহুল আমিন যেটি ঠাকুর বললেন যে কিভাবে কি সংস্কার হবে বা কোথায় যেতে চায়, গন্তব্য কি, উদ্দেশ্য কি, সেগুলো অনেকটা পরিষ্কার করা উচিত, কিন্তু সেটি হয়নি। ধন্যবাদ আপনাকে। এবং মোশাররফ হোসেন ঠাকুর সাহেব আজকে এসে যে কথাগুলো বললেন, আমার মনে হয় খুব ভালো পেপার ওয়ার্ক উনি করেছেন সংস্কারের ব্যাপারে, এবং কোন কোন আমাদের সংবিধানে যে অনুচ্ছেদগুলো যেভাবে মুখস্থ বললেন, কোথায় কোথায় কী দরকার, আমার কাছে ভালো লাগলো এই কারণে যে এখানে উনি বলতে এসে, উনি যে একজন পলিটিশিয়ান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবার সিলেটের বাড়ি। এখন তো আগে তো বন্যা ওনারা কখন দেখেন না, এখন বছরে 3 বারও বন্যা দেখেন ওই এলাকার দেশের লোক। তো তারপর বলবো যে হ্যাঁ, সময় কিন্তু দিতে হবে, সংস্কার করতে হলে সময় দিতে হবে। সময়টা এই কারণে দিতে হবে, যেমন এখন কিন্তু বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সাথে বসতেছেন, তাদের মতামত নিচ্ছেন। আর এই মোশাররফ হোসেন ভাইদের মতো কিছু ব্যক্তিদের নিয়ে ওখানে তারা যদি শেয়ার করেন এবং সেগুলাকে কাটাছিড়া করে ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণের কাছেও পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু সংস্কারটা সুন্দর হবে। তবে মোশাররফ ভাই শুধু ওনার রাজনৈতিক দিক দিয়ে উনি বললেন সংস্কার। আমি মনে করি, আমি একজন ব্যবসায়ী হিসাবে, আমাদের যে অ্যাসোসিয়েশন, আমাদের যে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন, ওখানে কিন্তু সংস্কার দরকার। ওখানে দেখা যায় যে প্রাইম মিনিস্টারের যে ডিজায়ার হি উইল বি দ্য প্রেসিডেন্ট, এই ধরনের আমাদের একটা চাল চলে আসছে। তো এটাকে আমাদের রোধ করতে হবে। ওখানে সাধারণ যারা ভোটার হবে, জিবি মেম্বার, তাদের মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর নির্বাচিত হবে। এটা আমি মনে করি প্রথম আমাদের সংস্কারটা দরকার। ইভেন আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন, চেম্বার, সেখানে কিন্তু সংস্কারের প্রয়োজন। তাই বলতে চাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে সংস্কার, এখন যে বর্তমান সরকার যেভাবে করতে পারবে, আপনার অন্যভাবে অত চট করে করা যাবে না, তখন হয়ে ওঠে না। এই কারণে আমি মনে করি বর্তমান যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে সময় অবশ্যই দিতে হবে। তাদেরকে সময় দিতে পারলে ভালো একটা রেজাল্ট আমরা পাবো। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে রাষ্ট্র কাঠামো বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো সবই ধ্বংস হয়ে গিয়েছে। সেখান থেকে আসলে নতুন করে যাত্রা শুরু করার ক্ষেত্রে সময় তো কিছুটা প্রয়োজন। সেটাই আমি বলছি প্রয়োজন। এবং দেখুন না, অ্যাকচুয়ালি এখানে যারা আপনার উপদেষ্টা আছে, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, আপনি কি বলতে পারবেন যে তারা ঠিক সুন্দর শান্তিভাবে কিছু করতে পারছে? সব তো সে পতিত সরকার বলি, ফেসিবাদ সরকার বলি, তাদের তৈরি করা সব রয়ে গেছে। কিন্তু এখন কি করারও তো উপায় নেই। এই যে দেখা যায় আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশনে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দরকার, ওখানে প্রশাসক দরকার। এখন প্রশাসকই খুঁজে পাওয়া যাচ্ছে না, কয় জায়গায় প্রশাসক দিবে। তো এই কারণে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন বেশি মানে কার্যত পক্ষে প্রশাসন নেই, সেখানে নিয়োগ দেওয়া হয়। তো এই জন্য একটু সময় হচ্ছে, প্রতিটা জায়গায় কিন্তু মেরামতের প্রয়োজন। আর এখানে যারা গেছেন, সত্যি কথা, তারা তো এই দিকে যে খুব একটা অভিজ্ঞ তা না, কিন্তু তাদের মধ্যে একটা স্পিড আছে, নিরপেক্ষতা আছে, এই জন্য তাদেরকে নেওয়া হয়েছে। এখানে আমি মনে করি যে কিছু কিছু যারা আছেন, তারা তো আপনার বিএনপি মাইন্ডেড যারা আছেন তারাও আছেন, এবং আমাদের যে অর্থনীতিবিদরা আছেন, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন উনিও আছেন। সুতরাং আমি একটা ভালো কিছু এটা আশা করতে পারি আর কি, যে সংস্কারটা ভালো হবে। তবে এইভাবে যারা রাজনীতি করে, একটা দেশের পরিবর্তন কিন্তু আনে রাজনীতিবিদরাই। আপনার এটা ভালো পরিবর্তন বলেন এবং খারাপ পরিবর্তন বলেন, রাজনীতিবিদরাই আনে। সুতরাং রাজনীতিবিদদেরকে নিয়েই আমার মনে হয় সংস্কারটা প্রয়োজন। তাহলে আলোচনা শেষ দিকে আপনি সময় দেওয়ার কথা বলেছেন, যে আরও সময় প্রয়োজন ঘুরে দাঁড়ানো। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন পক্ষ, ছাত্রদেরও বিভিন্ন পক্ষ আপনার দাবি তুলছে, আবার নতুন করে এসে শুরু হয়েছে, এবং ঢাকায় বেশ গত 2 দিনের যানজটও তার একটু অন্যতম কারণ। দাবি, যে বিশেষ করে দাবির সুরাহা করার
কি মন্ত্র আছে সরকারের কাছে? মন্ত্র কি? মন্ত্র তো অ্যাকচুয়ালি বর্তমান যারা আপনার সচিব পর্যায়ে যারা আছে নাকি তাদের দাবির দিয়ে একটি করতে মৌসুম হয়। চলছে আপনার কি আর মনে হয়? দাবির মৌসুমটাই চলছে এখন বেশি, এবং বিশেষ করে যারা আমলা যারা আছে তারাও ভীত সন্ত্রস্ত আছে। তো এর মধ্যে কেউ কিছু অন্তত কিছু লোক নিয়ে যদি একটু রাস্তাতে নামা যায় সেই জিনিসটাই তারা মেনে নিতে বাধ্য হয়। এই ধরনের একটা মন মানসিকতা চলছে, এই সুযোগটা সবাই নিতে চাচ্ছে, কিন্তু এটা আমি মনে করি কোনোভাবেই এই সুযোগটা দেওয়া উচিত নয়। এবং এখন কোনো দাবি দেওয়ার ব্যাপার না, এখন আমাদের রাষ্ট্র মেরামতের করা প্রয়োজন। এই মেরামত করার জন্য কিন্তু সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়ার জন্য যেমন এই যে ব্যাংক সেক্টরে আমরা দেখছি এখন যে ওখানে কোনো টাকা পয়সা নাই। এই যে আমরা যারা ব্যবসায়ী, বিশেষ করে আপনার এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং চাঁদপুরে যে এখানে যে বন্যার যে অবস্থা, ওখানে যারা কোটিপতি এখন তারা ভিখারি হয়ে গেছে। এই তাদেরকে আপনার রানিং করতে হলে বেশি না, তাদেরকে যদি আপনার রানিং ক্যাপিটাল দেওয়া হয় তারা কিন্তু ঘুরে দাঁড়াবে। সে শক্তি বাংলাদেশে আছে এবং এটা প্রমাণিত, কিন্তু ব্যাংকে তো টাকা নাই, কিভাবে দিবে? এই কারণে যে কথা বলছে ব্যাংক কমিশন যেটা করায়, এটা আমরা এর আগে বহুবার শুনেছি, পতিত সরকারের আমলে বহুবার শুনেছি যে ব্যাংক কমিশন করা হবে। ব্যাংক কমিশন করা হলে কিন্তু এক ব্যক্তি 8টা ব্যাংকের মালিক হতে পারতেন না। এক ব্যক্তি আপনার 6 মাস আগে একটা মুদি দোকান খুলেছে, সেই মুদি দোকানের থেকে দেখিয়ে 700 কোটি টাকা নিয়েছে ইসলামিক ব্যাংক থেকে। আর আমি আপনার এখানে বহুবার বলার চেষ্টা করেছি, আমি একজন ব্যবসায়ী, যে আমি 200 কোটি টাকা আমার যে সম্পদ, এই দিয়ে আমি 20 কোটি টাকা নিয়েছি ব্যাংক থেকে, আরও 10 কোটি টাকা চাচ্ছি। গত 4 বছর যাবৎ আমাকে একটি টাকাও দিচ্ছে না, শুধু আমার উপরে চাপিয়ে যাচ্ছে। তা আমাদের মতো যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, আমরা যারা, আমাদের এখানে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 1200 লোক কাজ করে, এবং অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ফুডিং এবং লজিংয়ের ব্যবস্থা আছে, তারপর আমাকে সুযোগ দেওয়া হয় না, এবং ব্যাংক আমার দিকে তাকাও না। তবে ওখানে আবার কথা আগেও শুনেছি যে যদি 10% দেওয়া হয়, 8% দেওয়া হয়, তাহলে আমার 10 কোটি টাকা কেন, আমাকে 20 কোটি টাকা দিবে। তা আমি চিন্তা করি যে যদি 8%ও দেই, যদি আমি 50 কোটি টাকা নেই, তাহলে তো প্রথমে আমাকে 4 কোটি টাকা তাকে দিয়ে দিতে হবে। এই 4 কোটি টাকা আমি কবে কামাবো? তা আমি সেই ভয়ই তো সেখানে যাই না। তো এইভাবে তো অ্যাকচুয়ালি এই জন্য ব্যাংক কমিশন করে যেটা করছে, এখন সবচেয়ে বড় দায়িত্ব হবে বর্তমান সরকার, আমি মনে করি বিশেষ করে আমাদের মতো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদের রানিং ক্যাপিটাল অবশ্যই দিতে হবে। এবং যেভাবেই হোক, এটা যেহেতু ইন্টারন্যাশনালি আমাদের ডক্টর ইউনূস সাহেবের একটা অ্যাকসেপ্টেন্স আছে, উনি আমাদের সেইভাবে একটা যে মনিটারি সাপোর্ট আপনার উন্নত বিশ্ব থেকে এনে আমাদের সেই সহযোগিতা করতে হবে, এটা তার করা উচিত। করলে আমি মনে করি যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের বাংলাদেশে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পারদর্শী, ঘুরে দাঁড়াতে পারি এবং পরিশ্রম করতে পারি। এবং শুধু তাই না, আমি সিম্পল একটা কথা বলবো, এটা আমি শেষ করব। তাহলে এই যে আমাদের মায়ানমারের সাথে এত প্রবলেম চলছে, আমি মনে করি যে মায়ানমারের সাথে আলোচনা করে আমাদের বাংলাদেশে যে বলা হয় যে আমাদের ওখানে গরু ছাগল চাষাবাদ করবো, কারণ প্রচুর ঘাস হয় ওদের ওখানে 5 বছর থাকবো, 5 বছর আমরা চাষাবাদ করে আবার চলে আসবো, আরেকটা গ্রুপ ওখানে যাবে। এইভাবে কিন্তু আমাদের অর্থনীতিকে অনেক ডেভেলপ করতে পারি। এটা অনেক কিছু পথ আছে, অনেক কিছু পথ আছে, সুতরাং আমরা এটা চিন্তা করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই।